আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে টিটিপি রিক্রুট করা হচ্ছে, তেহরিকে তালিবান পাকিস্তান রিক্রুট করা হচ্ছে, ওইখানে গিয়ে বাংলাদেশি লোকজন মারা যাচ্ছে, এগুলো নিয়ে রিপোর্ট হচ্ছে। এবং আমাদের দেশে একটা গোষ্ঠী এই জিনিসটাকে সবসময় একটা প্রোপাগান্ডা অথবা উদ্দেশ্যমূলক বিষয় বলে প্রচার করার চেষ্টা করছেন। আপনি শুনলে অবাক হবেন যে কিছুদিন আগে কেরানীগঞ্জে যে একটা ইনসিডেন্ট ঘটেছে, এখানে যে ধরনের এক্সপ্লোসিভ পাওয়া গিয়েছে এবং এখান থেকে বাংলাদেশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তাদেরকে গ্রেফতার করেছে, তাদের কাছ থেকে এমন সকল তথ্য পাওয়া গেছে যা অত্যন্ত ভয়ঙ্কর। এগুলো অত্যন্ত ভয়ঙ্কর এবং এরা আল্লাহ মাফ করুক যে এরা যেন সফল যেন কখনোই এরা যেন হতে না পারে আর কি। আল্লাহ যেন আমাদেরকে এদের এই সমস্ত দুষ্ট অভিসন্ধিমূলক পরিকল্পনা থেকে রক্ষা করেন। এমনও ক্যাম্প আছে, এমনও জায়গা আছে যা হাজার হাজার একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। এটার ভেতরে কি হয় না হয় এগুলা অনেকের কাছেই অ্যাকচুয়ালি অজানা। এই রিপোর্ট গুলো কেন প্রকাশ করা হচ্ছে না অথবা কেন সাবমিট করা হচ্ছে না, সমস্যাটা কোথায়, কারা এর পেছনে আছে, এগুলো প্রকাশ করতে যদি এত আপত্তি থেকে থাকে তাহলে তো বলে দিলেই হয় যে আমরা এটা আর ফার্দার ইনভেস্টিগেট করব না, আমরা জানি না অ্যাকচুয়ালি কি হচ্ছে। বারবার এটা পেছনে বারবার এটাকে ইয়ে করা, লাইক এই যে জাস্টিস ডিলে করার যে বিষয়টা আছে, এই প্রবণতা আসলে বন্ধ করা উচিত। এটা একটা ফাজলামো, এটা থামানো উচিত। আপনি কাউকে কাউকে জামিন দিচ্ছেন, কাউকে থানাতে গিয়ে পুলিশকে বাজে কথাবার্তা বলছে, পুলিশকে তুচ্ছ তাচ্ছিল্য করে মন্তব্য করতেছে। এই সমস্ত ক্ষেত্রে আপনি যে এই ধরনের একটা সহনশীলতা প্রদর্শন করছেন, এটা তো সকলের ক্ষেত্রেই করা উচিত। তাহলে তো যে কেউই বলবে যে আমার জুলাইতে সংশ্লিষ্টতা ছিল, এর জন্য আমার জন্য 7 খুন মাফ। বিষয়টা তো আসলে এরকম হওয়া যাবে না। একটা দেশে তো আপনাকে আইন কানুন রাখতে হবে। হ্যাঁ, আপনি দায় মুক্তি দিচ্ছেন, সেই আন্দোলনের সময় তারা যে যে ভূমিকা রেখেছিল উই আন্ডারস্ট্যান্ড যে তখন অনেক কিছুই, অনেক অনভিপ্রেত ঘটনা ঘটেছে যেটা ওরকম একটা আন্দোলনে ঘটতে পারে। এই কারণে আপনি এদেরকে ইন্ডেমনিটি দেওয়ার পরিকল্পনা করছেন, হয়তো দেওয়া হবে, এটা হয়তো দেওয়া উচিত। কিন্তু তার মানে কিন্তু এই না যে আপনি যা ইচ্ছা তাই করে বেড়াবেন এবং আপনাকে অ্যাকাউন্টেবল হেল্প করা যাবে না। এটা কখনো হতে পারে না, এটা কোনো দেশেই হয় না। যে ঘটনাগুলো আপনি বললেন, আমরা যদি ধরেন কোট আনকোট বলি মবক্রেসির এই ধরনের একটা প্রবণতা আছে। আমরা অনেক রকম ঘটনা দেখেছি, নানান জায়গায় মব হয়েছে। ধরেন এই যে পুলিশের সাথে দুর্ব্যবহার কিংবা সম্ভাব্য আসামিকে আবার নিয়ে যাওয়া, এগুলো তো এক ধরনের মবই বলা যেতে পারে। অনেক ক্ষেত্রে এমন সব ধরনের প্রভাব বিস্তার করা হচ্ছে যেটা হয়তো আনএক্সপেক্টেড। আমরা আশা করেছিলাম যে প্রশাসন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সিকিউরিটি এজেন্সিস বলেন, এদের উপরে কোন ধরনের আনডিউ ইনফ্লুয়েন্স কেউ এক্সারসাইজ করবে না। কিন্তু আমরা প্রায় সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আনডিউ ইনফ্লুয়েন্স এক্সারসাইজ করার যে প্রবণতা, এটা ধরেন মনে হয় বেশ কিছু ক্ষেত্রে এমন অবস্থাকে পৌঁছেছে যেটা আনপ্রেসিডেন্টেড। আপনি আজকে একটা, আমরা যখন কথা বলছি বাংলাদেশ সময় 10:15 জানুয়ারি 7 তারিখ, তার কিছুক্ষণ আগে আমি আপনার একটা ফেসবুকে স্ট্যাটাস দেখছিলাম। আপনি সাগররণী হত্যাকাণ্ডের যে তদন্ত প্রতিবেদন আজকে 123তম বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া। এত অনুসন্ধানী সাংবাদিকতা হয়, এই সাগররণী হত্যাকাণ্ড নিয়ে কেন আসলে কোনো রকম কোনো আলোর মুখই দেখলো না? আমরা সেই 48 ঘন্টার গল্পটা জানি। আপনি যদি আমার ওই স্ট্যাটাসটি আমি যেটা শেয়ার করেছি অথবা এবং সেখানে আমি যা লিখেছি সেটা পড়ে থাকেন, আপনি লক্ষ্য করবেন যে সেখানে আমি স্পষ্ট করে লিখেছি যে দেশে এতগুলো সাংবাদিকদের ফোরাম আছে, বিভিন্ন রকমের ফোরাম, বিভিন্ন রকমের এই সাংবাদিক, আপনার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আছে, ডিআরইউ আছে, আরো বহুত আছে, কয়েক ডজন পাওয়া যাবে খোঁজ করলে। তারা বেশ ঘটা করে নির্বাচন করেন, অনুষ্ঠান করেন, পার্টি করেন, 100টা ফুলের মালা গলা দিয়ে তারা নিজেদেরকে উপস্থাপন করেন। আবার কেউ সিন্ডিকেটেড ভাবে বিদেশে ঘুরতে যান, এই করে বেড়ান। কিন্তু আপনি কি সাগররণীর জন্য এই হত্যাকাণ্ডের 5 বছর পরে হলো, আজকে তো প্রায় আমরা স্ট্যান্ডিং আফটার 13 ইয়ার্স অলমোস্ট, তাই না? তো এই 13 বছর 12 বছরেও অথবা 10 বছর পূর্তিতে আপনি কি দেখেছেন যে সাংবাদিকরা গিয়ে কোথাও একটা মোর্চা দাঁড় করিয়েছে, অথবা রিসেন্টলি যে 100তম বারের জন্য সাংবাদিকরা কোথাও গিয়ে কোন রকমের প্রতিবাদ করেছে? সো দে আর ইউর ওন ব্রাদার্স। বেশ কেয়ারফ্রি ভাবে আছেন যে না, আমার তো কিছু হয়নি, আমি তো ঠিক আছে, আমি ভালো আছি। যারা মারা গেছে তারা তো মারা গিয়েছেন, এখন এটা নিয়ে আমি আর কোনো বিপদের মধ্যে ইনভলভ হতে যাব। তো এখানে আমার মনে হয় তাদের একটা দায়বদ্ধতার বিষয় আছে যে আপনার কলিগ যারা এইভাবে অন্যায় হয়ে মারা গেছেন এবং শতবার
একটা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, সেটা জমা দেওয়া হয়নি, কিন্তু সেটা আপনারা বেশ কনভিনিয়েন্টলি ইগনোর করে যাচ্ছেন। তো এটাতে সাংবাদিক কমিউনিটির তারাও একেবারে দায় এড়াতে পারেন না। আর ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তারা নিশ্চয়ই কারো না কারো কাছে তো অবশ্যই অ্যাকাউন্টেবল। তো যাদের কাছে তারা অ্যাকাউন্টেবল, তারা কি তাদের উপরে কোন রকম প্রেশার ক্রিয়েট করছে না, অথবা এই রিপোর্ট গুলো কেন প্রকাশ করা হচ্ছে না, অথবা কেন সাবমিট করা হচ্ছে না, সমস্যাটা কোথায়, কারা এর পেছনে আছে, এগুলো প্রকাশ করতে যদি এত আপত্তি থেকে থাকে, তাহলে তো বলে দিলেই হয় যে আমরা এটা আর ফার্দার ইনভেস্টিগেট করব না, আমরা জানি না অ্যাকচুয়ালি কি হয়েছে। বারবার এটা পেছনে, বারবার এটাকে ইয়ে করা, লাইক এই যে জাস্টিস ডিলে করার যে বিষয়টা আছে, এই প্রবণতা আসলে বন্ধ করা উচিত। এটা একটা ফাজলামো, এটা থামানো উচিত। একটু আবার গণঅভ্যুত্থান প্রসঙ্গে ফিরি। এই 16-17 মাসে তো নানান রকম ঘটনা ঘটেছে, নানান রকম ঘটনা দেখেছে। আপনি আরেকটা স্ট্যাটাস শেয়ার করেছিলেন, তার নাম হচ্ছে আসিফ বিন আলী, এবং তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন, তিনি লিখেছিলেন যে বিভিন্ন সময় ইদানিং নানান ফেসবুক পেজে ছোট ছোট সশস্ত্র ট্রেনিং এর ভিডিও আপলোড করা হয়, কোথাও কোথাও কিছু শরীর চর্চার ভিডিও আপলোড করা হয়। আপনার কি মনে হয় এইরকম কোনো ধরনের ছোট ছোট, মানে বড় নেটওয়ার্কের ছোট অংশ আদৌ অস্তিত্ব আছে? এর সাথে আরেকটা প্রশ্ন যোগ করতে চাই। আমরা অনেকবার এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তার কাউকে কাউকে সশস্ত্র বিপ্লবের কথা বলতে শুনেছি, যে এক ধরনের প্রস্তুতি ছিল, সেই সশস্ত্র বিপ্লবের নানান রকম কথা তারা বলেছেন, ফেসবুকেও লিখেছেন পাবলিক ডোমেইনে। এই জায়গাটাতে আপনার অবজারভেশন কি? এই জায়গাটাতে আমার অবজারভেশন যদি আপনি আমাকে বলেন, আপনাকে আসলে বাস্তবতার নিরিখে দেখতে হবে। পৃথিবীর কোথাও এমন কোন দেশ আপনি পাবেন না, আপনি যুক্তরাজ্য বলেন, আমি যে দেশে আছি এখন, অথবা সুইডেন বলেন, অথবা আমেরিকা বলেন, সুইজারল্যান্ড বলেন, বেলজিয়াম বলেন, প্রত্যেকটা দেশে কিন্তু খুবই নিরাপদ, অত্যন্ত নিরাপদ। কিন্তু এ সমস্ত দেশের ভেতরেও বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর অথবা উগ্রবাদী গোষ্ঠীর, সন্ত্রাসী গোষ্ঠীর স্লিপার সেল কাজ করে। এই দেশের কাউন্টার টেরোরিজম ইউনিট এদেরকে প্রায় অ্যারেস্ট করে এবং বিচারের মুখোমুখি করার চেষ্টা করে। আমাদের দেশে আমরা যেটা দেখেছি 2024 আগস্ট পরবর্তী সময় থেকে একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন ভাবে, হ্যাঁ এটাতে কোনো সন্দেহ নাই যে বিগত সরকারের সময় জঙ্গিবাদ দমনের নামে জনসাধারণের উপরে, সাধারণ আলেম সমাজের উপরে নির্যাতন করা হয়েছে, এতে কোনো রকমের ডাউট নাই। কিন্তু তার মানে এই না যে বাংলাদেশে জঙ্গিবাদ অথবা উগ্রবাদ অথবা চরমপন্থার কোনো হদিস নাই, অথবা এরা বিরাজ করে না। এরা অবশ্যই বিরাজ করে। আপনি যদি একটু চারিপাশে তাকান, দেখবেন যে এরকম অনেক ব্যক্তি আছেন যারা অনেক অবজেকশনেবল স্টেটমেন্ট দিয়ে বেড়াচ্ছেন, অবজেকশনেবল সামন দিচ্ছেন, এবং এদেরকে কিন্তু চিহ্নিত করা খুব বেশি একটা ডিফিকাল্ট না। এদেরকে আমরা অনেকে অ্যাকচুয়ালি চিহ্নিত করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে টিটিপি রিক্রুট করা হচ্ছে, তেহরিকে তালিবান পাকিস্তান রিক্রুট করা হচ্ছে, ওইখানে গিয়ে বাংলাদেশি লোকজন মারা যাচ্ছে, এগুলো নিয়ে রিপোর্ট হচ্ছে। এবং আমাদের দেশে একটা গোষ্ঠী এই জিনিসটাকে সবসময় একটা প্রোপাগান্ডা অথবা উদ্দেশ্যমূলক বিষয় বলে প্রচার করার চেষ্টা করছেন। আপনি শুনলে অবাক হবেন যে কিছুদিন আগে কেরানীগঞ্জে যে একটা ইনসিডেন্ট ঘটেছে, এখানে যে ধরনের এক্সপ্লোসিভ পাওয়া গিয়েছে এবং এখান থেকে বাংলাদেশের অ্যান্টি টেরোরিজম ইউনিট এদেরকে গ্রেফতার করেছে, এদের কাছ থেকে এমন সকল তথ্য পাওয়া গেছে যা অত্যন্ত ভয়ঙ্কর। এগুলো অত্যন্ত ভয়ঙ্কর, এবং এরা আল্লাহ মাফ করুক যে এরা যেন সফল যেন কখনোই এরা যেন হতে না পারে আর কি। আল্লাহ যেন আমাদেরকে এদের এই সমস্ত দুষ্ট অভিসন্ধিমূলক পরিকল্পনা থেকে রক্ষা করেন। এবং এরা তো অবশ্যই বিদ্যমান। আপনি যেটা বললেন কারাটে সেন্টারের কথা, এটা তো খুবই সত্যি কথা। আপনি এই কারাটে সেন্টার, দেশের অসংখ্য কারাটে সেন্টার গড়ে উঠেছে, এমনও ক্যাম্প আছে, এমনও জায়গা আছে যা হাজার হাজার একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। এটার ভেতরে কি হয় না হয় এগুলা অনেকের কাছেই অ্যাকচুয়ালি অজানা। এরকম একটা সেন্টারের বিষয়ে আমি আপনাকে বলতে পারি, আমি জানি না যে ওটার মধ্যে কারা প্রশিক্ষণ নিচ্ছে, কারণ ওটার মধ্যে থেকে ওই ধরনের প্রশিক্ষণের সংবাদ এখন আসলে জানা সম্ভব হয়নি। কিন্তু বছরের পর বছর ধরে বান্দরবনের লামায় একটা সেন্টার আছে এরকম, যেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে হাজার হাজার মানুষ এমপ্লয়েড আছে, অনেকে প্রশিক্ষণ নিচ্ছে, ওখানে খুবই হাইলি গার্ডেড ফ্যাসিলিটি আছে। তো এগুলো তো বিদ্যমান, এগুলো অস্বীকার করার কোনো উপায় নাই।
আর আপনি যাদের কথা ইঙ্গিত করছেন, যেমন ধরেন হরকতুল জিহাদ যদি আপনি বলেন, জেএমবি যদি বলেন, দে ভেরি মাচ এক্সিস্ট। আনসারুল্লাহ বাংলা টিম যেটা আছে, দে অলসো ভেরি মাচ এক্সিস্ট। এবং এগুলোর সাথে কারা ইনভলভ, এগুলো আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে একেবারেই অজানা না। সুতরাং কোনোভাবেই যে বাংলাদেশ জঙ্গিবাদের অস্তিত্ব নাই অথবা র্যাডিকালাইজ এলিমেন্টের অস্তিত্ব নাই, এগুলো বলে কোনোভাবেই আপনি পার পেতে পারেন না। আপনি যদি এই ন্যারেটিভ চাপানোর চেষ্টা করেন অথবা বারবার পত্রিকায় লেখার চেষ্টা করেন, এরকম বেশ কয়েকজন ব্যক্তি আছে যাদেরকে আমরা চিনি, যারা ক্রমাগত দাবি করে যাচ্ছেন বাংলাদেশ এগুলোর অস্তিত্ব নাই, এগুলো সব বানোয়াট গল্প ছিল। হ্যাঁ, বানোয়াট গল্পের কিছু অংশ আমরা জানি, বাট এর সাথে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করলে আপনি কিন্তু সত্য মিথ্যা যখন সেপারেট করেন, দ্যাট ডাজন্ট মিন যে সব মিথ্যা হয়ে যায়। সত্য তো কিছু আছে, এই এই সত্যটা তো আপনি স্বীকার করতে হবে। এই সত্যটা কি আমরা স্বীকার করছি কিনা, মানে আমাদের এই সত্যটা স্বীকার করতে এই 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 সত্যটা যদি কেউ অস্বীকার করার চেষ্টা করে, আমরা দেখি যে পুলিশের অনেক কর্মকর্তার মধ্যে এই প্রবণতাটা আছে। তারা বলছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব নাই। এটা একটা একেবারে স্টুপিডের মতো একটা কথা, কারণ জঙ্গিবাদের অস্তিত্ব যুক্তরাজ্যেও আছে, যুক্তরাষ্ট্রেও আছে, এবং এদের স্লিপার সেল অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়ে পর্যন্ত কাজ করতেছে। কিছুদিন আগে পর্যন্ত এখানে গুলি করে আমরা দেখলাম যে তারা কি করেছে, মানুষজনকে মেরে ফেলেছে, লাইক উল্লেখযোগ্য সংখ্যক লোকজনকে তারা হত্যা করেছে। তো আপনার দেশে আপনি দাঁড়িয়ে বলছেন যে এখানে এরা যদি আমার নবীকে অসম্মান করে এদেরকে মেরে ফেলা হবে, কতল করে ফেলা হবে, এটাও আপনি সভ্য কোনো দেশে গিয়ে বলতে পারেন। এরকম পাবলিকলি এই ধরনের কথা আপনি বলছেন এবং আপনি রেহাইও পেয়ে যাচ্ছেন, এটা লাইক, হ্যাঁ অবশ্যই আমি কি আপনার লিমিটের মধ্যে থেকে মন্তব্য করা উচিত। অবশ্যই নবীকে আমরা কেউই অসম্মান করবো না, এই ধরনের বাজে কাজে আমরা কেউ ইনভলভ হবো না। কিন্তু যদি কেউ এটা ইনভলভ হয়ে যায়, এটা একটা ইন্ডিভিজুয়াল হ্যাজ টু বি ট্রাইড আন্ডার দ্য ল অফ দ্যাট কান্ট্রি, তাই না? আমাদের দেশে এরকম ব্লাসফেমির লজ আছে, এরকম আইন আছে। তো আপনি তো এটাকে অফকোর্স ইউ ক্যান ট্রাই দেম আন্ডার সাচ অ্যাক্টস। এই হাদি হত্যাকাণ্ডের বিষয়ে প্রসঙ্গটাই আসি। আপনার হাত দিয়ে, আপনার স্ট্যাটাস দিয়ে, আপনার মাধ্যমেই আমরা একদম ইনিশিয়ালি অনেকগুলো তথ্য পেয়েছি, এমনকি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জানানোর আগেও। সেই জায়গাটা থেকে আপনাকে অনেকে বলছিলেন যে আপনি বলছিলেন যে ভারতে পালিয়ে গেছেন, কেউ কেউ বলছিল যে না তিনি ভারতে যাননি, তিনি দুবাইতে গেছেন। আপনাকে বলা হচ্ছিল যে আপনি তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য আপনি এক ধরনের গিমিক তৈরি করেছেন। আবার পুলিশ শেষ পর্যন্ত বলল যে না ভারতেই আছে। মানে বিষয়টা কি? আবার ধরেন চার্জশিট যখন দেওয়ার কথা হচ্ছে, তখন আপনার আরেকটা স্ট্যাটাসে পড়ছিলাম যে মূল যারা জড়িত তাদেরকে এখানে রাখাই হয়নি। তাহলে কি দাঁড়ালো সামগ্রিক হাদি হত্যাকাণ্ডর ভবিষ্যৎ নিয়ে? হাদি হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে, এটা তো অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটা ঘটনা, এবং এই প্রবণতা দেশের মধ্যে এখনো অব্যাহত আছে। আজকে যখন আমি ডক্টরের সাথে কথা বলছি, তার কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি যে ঢাকার উত্তরা স্বেচ্ছাসেবক দলের একজন সাবেক ছাত্র নেতা, তাকে গুলি করে হত্যা করা হয়েছে পান্থপথে, শহরের ঠিক মাঝখানে। তার সাথে আরেকজন ব্যক্তি ছিলেন সেখানে উপস্থিত। এবং এর কিছুদিন আগে আমরা দেখেছি যশোরে আপনার মার্ডার হয়েছে, ঢাকাতেও এর আগে কিছুদিন আগে মার্ডার হয়েছে, চিটাগাংয়েও চট্টগ্রামে একজন প্রার্থীর উপর হামলা হয়েছে, হ্যাঁ মারা গিয়েছেন। তো দেশ জুড়ে কিন্তু এই ধরনের চোরাগুপ্তা যে হামলাগুলো হচ্ছে, এগুলা চলছে, এবং এই ধরনের হামলা যে ইলেকশনের আগে হবে এরকম পূর্বাভাস দেওয়া হয়েছিল, গোয়েন্দাদের কাছেও এই সকল তথ্য ছিল। ওসমান হাদির উপরে যে ছেলেটা হামলা করেছে, সে যে একদিনে পরিকল্পনা করে এই কাজটা করেছে বিষয়টা তেমন না। তার নিশ্চয়ই একটা নেটওয়ার্ক ছিল, যে নেটওয়ার্কটাকে পুলিশ ইতিমধ্যেই আইডেন্টিফাই করতে পেরেছে, এবং এর সাথে যারা জড়িত আছে বেশ কয়েকজনকে গ্রেফতার করা গেছে। বাকিরা দেশের বাইরে থেকে যারা যুক্ত ছিল, এদেরকে হয়তো এখনো গ্রেফতার করা যায়নি। কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে একটা জঘন্য হত্যাকাণ্ড নিয়ে কতিপয় চিহ্নিত ব্যক্তি এটাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করেছেন। এখনো তারা এটা নিয়ে চেষ্টা করে চলেছেন, এবং এদেরকে দেখবেন যে এরা সবসময় দেশের যে সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, এদেরকে ডিলেজিটিমাইজ করার জন্য চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত ভাবে, যেন এই দেশের সামরিক বাহিনী, দেশের আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা যেন মানুষের শত্রুতে পরিণত করার চেষ্টা তারা করতেছে। এদের যদি কোনো অপরাধ থেকে থাকে, অপরাধগুলো সামনে আসতেছে, আপনি ক্রমাগত ভাবে বলে কি আপনি জনগণ এবং এই ইন্টেলিজেন্স অ্যাসোসিয়েশন, ইন্টেলিজেন্স যে অর্গানাইজেশন আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, এদেরকে জনগণের প্রতি আপনার মুখোমুখি দাঁড় করিয়ে আপনি অ্যাকচুয়ালি কি হাসিল করতে চান?
এই প্রশ্নটা আমার মনে হয় সাধারণ পাবলিকের মনের মধ্যে আসা উচিত। এরা তো বাংলাদেশের শত্রু না, এরা তো বাংলাদেশের সন্তান। তাহলে আপনার কাছে ভালোটাকে, লাইক আমি এটা কিছুদিন আগে রেজ করেছি যে বাংলাদেশের সব সংস্থা খারাপ, তাহলে ভালো সংস্থাটা কে হতে পারে আপনার কাছে মনে হয়? এটা কি বিদেশি কোনো সংস্থা, নাকি পার্শ্ববর্তী দেশের কোনো সংস্থা, নাকি আপনার নিজের যেটা ন্যারেটিভ সেটাই একমাত্র ভালো এবং বাকি সবকিছু খারাপ? এবং আপনি আপনার যে নোংরা ন্যারেটিভ, যে ধরনের ডার্টি এবং আপনার সমাজে এনার্কি ক্রিয়েট করে, এই ধরনের এনার্কি, এই ধরনের স্টেটমেন্ট দিয়ে এগুলো প্রোপাগেট করে মানুষের মধ্যে যে ডিভিশন তৈরি করার একটা প্রবণতা আছে, এগুলাকে অ্যাকচুয়ালি কাদের লাভ হচ্ছে? এগুলো মানুষ নিজেদের জিজ্ঞাসাবাদ করা উচিত। তো অনলাইনে এরকম বিভিন্ন ব্যক্তি আছেন যারা নেতিবাচক প্রচারণা চালিয়েছেন, তারা বলেছে যে এটার সাথে দেশের এই সংস্থা জড়িত আছে, ওই সংস্থা জড়িত আছে। তো এই সংস্থাগুলো এগুলোর সাথে জড়িত থেকে লাভটা কি হতে পারে সেটাও মানুষের নিজেদের যে বিবেক অথবা বোধ আছে যদি থেকে থাকে, এটা জিজ্ঞাসা করা উচিত যে এরা এগুলোর সাথে গিয়ে কেন ইনভলভ হবে, আবার আলটিমেটলি এতে কার ক্ষতি হবে, কার লাভ হবে। এবং এই যে ধরেন যাকেই নিয়ে আসা হচ্ছে, যেমন এই ছেলেটাকে যেমন আইডেন্টিফাই করা হলো, তখন তারা ইনিশিয়ালি বললো যে আমি কিভাবে জানলাম যে এরা এত দিক দিয়ে পালিয়ে গেছে। এখন আমি একজন অনুসন্ধানী সাংবাদিক এবং আমার এটা কাজ সূত্র মেনটেন করা, আমার যে ধরেন নেটওয়ার্ক আছে এগুলা মেনটেন কর। এখন আমার কাজের জন্য তো আমি এমন নেটওয়ার্কই আমার কাছে আমাকে গড়ে তুলতে হয়েছে যেন আমি তথ্যের প্রবাহ যেন আমার দিকে আসে, এটা দেশে বলেন বিদেশে বলেন সর্বত্রই আমার কাছে এটা আমি তৈরি করতে পেরেছি। এটা আমার চেষ্টার ফলে হয়েছে। আমার যারা যে সমস্ত ব্যক্তি, যে সকল সংস্থা আমাকে তথ্য দিয়ে অনেক সময় সহায়তা করে এসেছেন, দেশি বিদেশি যাই হোক, তারা হয়তো আমাকে ওরকম ক্রেডিবল মানুষে পরিণত হয়েছে দেখে, অথবা ওরকম ক্রেডিবল সাংবাদিক হয়েছে দেখে আমার সাথে তারা নিঃসংকোচে শেয়ার করতে পারেন। এখন এটা নিশ্চয়ই আমার অপরাধ না তথ্য জানা, তাই না? এটা তো আমার কাজ না। আর আপনি বিইং এ জার্নালিস্ট, আপনার ট্রাস্ট ফ্যাক্টর তৈরি হইলেই কেবলমাত্র আপনাকে তথ্য দিবে। কিন্তু এর মানে এই না যে আমি জানতাম আমি লুকাবো। তাহলে তো আমি এরকম আরো বহুত কিছু যেগুলোতে আমি নিজে অনেক ভাবে অ্যাডভান্টেজাস পজিশনে থাকতে পারতাম, তাহলে আমি সেগুলো নিয়ে কাজ করতাম। তো এই যে ধরেন নোংরা একটা প্রবণতা আছে অনেকের মধ্যে, জার্নালিস্টদেরকে আপনার ভিলিফাই করা, জার্নালিস্ট মানে খারাপ, এই জিনিসগুলোকে সমাজে প্রপাগেট করার, এদের এই ধরনের লাইক যে প্রবণতা, এটা থামানো আমাদের পক্ষে সম্ভব না। আমরা বরঞ্চ যেটা করতে পারি সেটা হচ্ছে যে মানুষকে সচেতন করতে পারি, সচেতন হতে উদ্বুদ্ধ করতে পারি। এবং যারা শিক্ষিত ব্যক্তি আছেন, যারা বুঝদার আছেন, তারা নিশ্চয়ই নিজস্ব মেধার ব্যবহার করে বুঝতে পারবেন যে কোনটা সত্য এবং কোনটা অসত্য, কারা মুখরোচক গল্প বলে নিজের ভিউ, লাইক, এই সমস্ত যত ফালতু বিষয়গুলো আছে এগুলাতে বেশি ইন্টারেস্টেড এবং অ্যাকচুয়ালি জিনিসটাকে পার্সু করছে। আপনি এই যে অ্যাকচুয়াল যে এই ছেলেটা ফয়সাল করিমের পেছনে কারা আছে, এখন আসলে আপনার তাইজুল ইসলাম চৌধুরীর বাপ্পি নামে যার কথা আসছে, সে একটা মিরপুরের কাউন্সিলর। সে যাদের অধীনে পলিটিক্সটা করে, এর একটা হচ্ছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, আর একটা হচ্ছে আরেকটা ইসমাইল ছিল, সেও সাবেক সাধারণ সম্পাদক ছিল উত্তর যুবলীগের। এবং এই নেটওয়ার্ককে ফান্ডিং করে শাহিন চেয়ারম্যান নামে কেরানীগঞ্জের একজন ব্যক্তি আছে। সে ভয়াবহ রকমের দুষ্ট একটা লোক, ভয়াবহ রকমের একটা বেশ বেশ পরিচিত একজন ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক অপরাধী আপনাদেরকে বলতে পারেন। তার বিষয়ে তার এলাকার লোকজন, আওয়ামী লীগের ভেতরের লোকজন পর্যন্ত আমাকে জানিয়েছে যে সে কতটা নোটোরিয়াস এবং হি ডিড ফান্ড দিস। পুলিশের উচিত হবে এদেরকে ট্র্যাক করে, এরা কে কোথায় আছে। শাহিন চেয়ারম্যান এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছে, ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাট এই মুহূর্তে ভারতে অবস্থান করছে, তাইজুল ইসলাম বাপ্পি, তারপরে এপিএস ছিল নানকের ওই ছেলে, তারপরে আরো 2-3 জনকে পশ্চিমবঙ্গ পুলিশ কয়েকদিন আগে জিজ্ঞাসাবাদ করেছে। যদিও তারা অস্বীকার করেছে যে তারা কাউকে জিজ্ঞাসাবাদ করে নাই, বাট তাদেরকে তারা আটক করেছিল এবং একদিন তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, দেন দে রিলিজ দেন। তো তাদের সংস্থাগুলোর উচিত হবে যে মানুষকে সঠিক তথ্য সঠিক সময় তুলে ধরা। যেমন বিজিবি এই ঘটনার পরপরই দে ওয়ার হেসিটেন্ট যে তারা কখন বলবে কখন বলবে না। বাংলাদেশ পুলিশ তারা জানতে পেরেছে এটা কোথায় আছে, বলছে না, 7 দিন পরে গিয়ে বলছে। এইটা তো এগুলা করে তো আপনার আসলে কি লাভ হলো? এগুলা করে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আপনি যে
এই ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করে এই গোষ্ঠীকে আপনারা সুযোগ করে দিয়েছেন আরো বেশি করে বাজে তথ্য অথবা অপতথ্য প্রকাশ করতে। আর এই ছেলে এখন যে বিভিন্ন স্থান থেকে সে ভিডিও বানায় বলছে সে দুবাইতে আছে, এখানে আছে, সে তো ভারতে আছে। ইউ শুড ডেফিনেটলি follow it up or take it up with the Indian agencies. আপনি আপনার জার্নালিজমের ক্যাপাসিটি নিয়ে কথা বলছিলেন, আমার একটা প্রশ্ন মাথায় এলো, মানে আপনি যে এই যে দুঃসাহসিক দুর্ধর্ষ কাজগুলো করতে পারেন, কিংবা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় আপনি যে এত সফিস্টিকেটেড মানে এত গোপন জিনিস তুলে ধরেছেন, আমরা অনেক কিছু ফার্স্ট হ্যান্ড আপনার কাছ থেকে জানতে পেরেছি, এইটা কি ধরেন মানে নিঃসন্দেহে আপনার পার্সোনাল ক্যাপাসিটি একটা বড় ইস্যু, কিন্তু আপনি দেশের বাইরে থেকে করছেন, এইটাও কি এক ধরনের কোনো প্রভাবিত করেছে আপনার কাছে তথ্যগুলো পৌঁছানোর ক্ষেত্রে? অবশ্যই, যদি বাংলাদেশে থেকে এই সমস্ত কাজ করার চেষ্টা করতাম, আমার মনে হয় না আমার পক্ষে এতদিন বাংলাদেশে বেঁচে থাকা সম্ভব হতো আর কি। হ্যাঁ, আমি দেশের বাইরেও যে প্রতিনিয়ত থ্রেট পাই না বিষয়টা তা না। আমার কাজের জন্য আমি এ দেশে বসবাস করেও আমাকে জীবনের হুমকি পেতে হয়েছে। তো এটা তো আসলে ধরেন আমার কাছে যেটা মনে হয় যে আমি তো একবারই বাঁচবো, তো আমি যখন একবারই বাঁচবো তাহলে আমাকে এমনই কাজ করা উচিত, এমন কাজ করেই বাঁচা উচিত যেন আমি আমার মাথা উঁচু করে বাঁচতে পারি, মাথা নিচু যেন করতে না হয়। আর যদি মরে যাই লোকজন জানবে যে হি ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম ভালো কাজ করার জন্য। কিছু লোকজনের বিরক্তির কারণ হয়ে গিয়েছে, এর জন্য আমাকে হয়তো কেউ এলিমিনেট করেছে, অথবা যদি কোনো অসুস্থ হয়ে মারা যায় তাহলে আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন না, এর জন্য মারা গেছে। আপনারা যে কয়েকজন জুলাই আগস্টের সময় 2024 সালে দেশের বাইরে থেকে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন, ওই সময় ইউনাইটেড ছিল বিষয়টা। বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন যেটা বলা হয়, রাজনীতিক একটা বিভাজন তৈরি হয়েছে সুস্পষ্টভাবে। মানে আমি নাম উচ্চারণ করছি না, যেহেতু তারা কেউ এখানে নাই, রাইট টু রিপ্লাই আমি দিতে পারছি না, ফলে আমি জাস্ট বিষয়টা উত্থাপন করছি। সেই একটা বিভাজন আপনাদের মধ্যেও দেখা যাচ্ছে, এইটা কেন? মানে ধরেন আপনাকে কখনো রয়ের এজেন্ট বলা হচ্ছে, আপনাকে কখনো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেন বলা হচ্ছে, আবার আপনাকে কেউ 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 কচুখেতি বলে যে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার পারপাস সার্ভ করেন আপনি। মানে এই পার্সপেক্টিভটা চেঞ্জ হচ্ছে কেন, কিংবা ওই দ্বন্দ্বটা কিসের দ্বন্দ্ব এটা? আপনি আরো কয়েকটা মিস করে গেছেন। আমাকে মোসাফের এজেন্ট বলা হয়, আমাকে সিআইএর এজেন্ট বলা হয়। আওয়ামী লীগের সময় আমাকে বলা হতো আমি হামাসের ফান্ডার, আমি হামাসকে ফান্ড করি, আমার সাথে ল্যাটিন আমেরিকার ড্রাগ কার্টেলের যোগাযোগ আছে। এগুলো অনেক কিছু, এরকম অনেক গল্প একটা সময় বাংলাদেশের এজেন্সি গুলা থেকে প্রপাগেট করা হচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল কোয়ার্টার থেকে প্রপাগেট করা হচ্ছে। এখন সাংবাদিক হিসেবে I am not in a position to support any political party or any individual or any institute. হ্যাঁ, এটা আমার পেশার সাথে কনফ্লিক্টিং। কিন্তু যে কোনো ব্যক্তি যিনি অন্যায়ের শিকার হবেন, যিনি নিগ্রহণের শিকার হবেন, যার কণ্ঠ আপনি রোধ করার চেষ্টা করবেন, তার পক্ষে গিয়ে আমি দাঁড়াবো। যখনই আপনি অন্যায়ভাবে এই কাজটা করবেন তখনই আমি তার পক্ষে গিয়ে দাঁড়াবো। এবং আমি যখন দেখবো যে আপনি অন্যায়ভাবে কোনো প্রতিষ্ঠানের উপর কালিমা লেপন করার চেষ্টা করছেন, কিছু লোক চেষ্টা করছে একটা ভালো কাজ করতে, এদেরকে আক্রমণ করছেন কারণ এই কাজটা আপনার স্বার্থ বিরোধী হচ্ছে, দেশের পক্ষে যাচ্ছে, যেটা আপনার কাছে পছন্দ হচ্ছে না, তখন অবশ্যই আমি ওদের পক্ষ নিয়ে দাঁড়াবো। তো এতে আমাকে কে কি মনে করলো না করলো, কে কোন দলে মনে করলো, আমার কিছুই যায় আসে না। আর ওই যে সমস্ত লোকজন আপনার লাইক একজন ব্যক্তি যার উলঙ্গ ছবি পুরো ওয়েবে ছড়িয়ে আছে, সে যখন এই ধরনের কথাবার্তা বলে, এগুলা প্রচার করে, এখন আমি আর কি বলতে পারি? ল্যাংটা লোক একটা শরম নাই, তার তো কোনো শরম নাই, এখন সে বলবে এগুলা, এখন আমি কি করতে পারি বলেন? আর মানুষের মধ্যে যাদের মধ্যে বিবেক বোধ আছে তারা জানে যে কোনটা সঠিক আর কোনটা সঠিক না। তো এগুলা নিয়ে আমি একেবারেই লিস্ট বদার্ড আর কি। একটা আপনার একদম, যেহেতু আপনার সাংবাদিকতা নিয়ে কথা হচ্ছে, সেই জায়গা থেকে আরেকটা জিনিস বলতে চাই। আপনি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যখন তৈরি করলেন, তার আগে ধরেন জেনারেল আজিজের সাথে আপনার পরিচয়ের কথা জানা যায়। বাংলাদেশ দূতাবাস, আপনি যেখানে থাকতেন, বাংলাদেশ দূতাবাস আপনার কাছে সহযোগিতা চাইলে আপনি সহযোগিতা করেছেন, অনেক ছবিও ফেসবুকে দেখা গেছে। সেই জায়গা থেকে আপনি কি তখন টের পাচ্ছিলেন যে কি ঘটনাগুলো ঘটছে? মানে আমি আরো যদি স্পষ্ট করে প্রশ্ন করি, আপনি কি তখন আন্ডারকভার জার্নালিস্ট হিসেবে এই কাজগুলো করছিলেন? আমি ইনিশিয়ালি অবশ্যই আন্ডারকভার জার্নালিস্ট হিসেবে এই কাজগুলো করি, কিন্তু যখন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে এরা অ্যাকচুয়ালি কি করতে চেষ্টা করছে এবং কোন দিকে তারা বাংলাদেশের ভবিষ্যৎ
বাংলাদেশের সিকিউরিটি নিয়ে যাচ্ছে, ঠিক তখন থেকে আমি আমার নিজের মধ্যে নিজের সেলফ ইনটিউশন কাজ করে, তারপরে তাদের সাথে আমার আই গট ইনভলভড। বাট তার আগে থেকে আমি এগুলো ডকুমেন্টেশন করা শুরু করে দিই। আর আরেকটা বিষয় আমার মনে হয় আমি বারবার এটা কয়েক বছর আগেও ওই অল দ্য প্রাইম অ্যাসেসমেন্ট আসার পরে বারবার বলা হয়েছে, বা বিভিন্ন ভাবে বিভিন্ন লোকজন এটাকে প্রোপাগেট করে। আজিজের সাথে আমার কখনোই কোন রকমের ব্যবসায়িক কোনো সম্পর্ক অথবা এরকম কোনো কিছুই কখনো ছিল না। কারণ তার ভাই আসছিল ওই দেশে, আমাকে সে রিকোয়েস্ট করেছিল তার ভাইকে একটা ব্যবসা সেট আপ করে দেওয়ার জন্য, সেটা করেছিলাম, যেটা আমি অলরেডি বলেছি বিভিন্ন ভাবে। এবং আজিজ এক্সপেক্ট করেছিল যে তার ভাইকে ওই ব্যবসা চালাতে আমি বুদ্ধি পরামর্শ দিয়ে সাপোর্ট করব। এটা আমি একটা পর্যায়ে পর্যন্ত করেছি, বাট যখন দেখেছি যে লোকটা একটা খুবই ননসেন্স টাইপের চরিত্র, খুবই সে ব্যবসা করার মতো লোক না, অ্যাকচুয়ালি সে একটা অন্য অন্য ধ্যান ধারণার লোক, আই স্টেপড ব্যাক। যখন আমি stepped back, তখন আজিজ started threatening me যে তুমি যদি সাহায্য না করো, এই করো না করো, আমি তোমার এই ক্ষতি করবো সেই ক্ষতি করবো। এন্ড দেন আমি তো আমার যোগাযোগ করে বের করে ফেললাম যে লোকটা অ্যাকচুয়ালি কি, তার উদ্দেশ্য কি। তখন আমি তাকে ফলো করে বেশ এভিডেন্স যা যা কালেক্ট করা সেগুলো কালেক্ট করি, এবং আমার তাকে এক্সপোজ করার পেছনে একটাই কারণ ছিল, কারণ আমি বুঝতে পারতেছিলাম যে সে অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে জেনারেল আজিজের পরিকল্পনা ছিল বাংলাদেশে চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস নামে একটা পদ ক্রিয়েট করার। এবং সে যখন এই সিডিএস পদটা ক্রিয়েট করতে চায়, সমসাময়িক সময় ভারতেও সিডিএস পদটা ক্রিয়েট করা হয়, এবং সে ওই মডেলটাই ফলো করার চেষ্টা করছিল। তো যদি এই প্রোগ্রামটা না হতো তখন, অথবা যদি এই রেগুলেশন গুলো সামনে, এই বিষয়গুলোর সামনে না আসতো, হয়তো আজিজ এই কাজটা করতে সাকসেসফুল হতো। তো আমার এতে কোনোই আক্ষেপ নাই যে লোকজন এগুলা বলে, বাট খারাপ লাগে যে লোকজন অনেক কিছু জানে না, অথবা তারা হয়তো বুঝতে চান না, অথবা হয়তো তারা নিজের মতো করে এক ন্যারেটিভ দাঁড় করে নেয়, অথবা কেউ কেউ তাদেরকে বিভিন্ন রকমের গল্প শোনায়, এই গল্প তারা শুনে শুনে মনে করেন যে আচ্ছা হয়তো এটাই ঠিক।